Welcome to smsdigitaleducation. আজ আমরা সেল বায়োলজির নেক্সট পার্ট সম্পর্কে একটু জানবো বা নেক্সট পার্ট করব। তার আগে আমি একবার রিক্যাপ করে দিই আমরা আগের দিনের ক্লাসে কি করেছিলাম। আমরা আগের দিনের ক্লাসে জেনেছিলাম আমরা অর্গানিজমসকে কিভাবে ভাগ করতে পারি সেলের উপর বেস করে। সেই সেলকে বেস করে একটো সেলুলার অ্যাসেলুলার অ্যান্ড দেন সেলুলার অর্গানিজমসকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, দ্যাট ইজ প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক। এবার প্রোক্যারিওট আর ইউক্যারিওট কথা দুটো কোত্থেকে এসছে এবং তাদের মিনিং এই সবই আমি তোমাদের আগের ক্লাসে বলে দিয়েছি। আর কেউ যদি আগের ক্লাসটা না দেখে থাকো এখনই গিয়ে আগের ক্লাসটা দেখে দেন এই ক্লাসটা জয়েন করো, দ্যাট উইল হেল্প ইউ। আর আজ আমরা প্রোক্যারিওটিক সেলস সম্পর্কে ডিটেলসে পড়বো। ওকে, অ্যাজ ফার ইউ রিমেম্বার গাইজ, সেটা হচ্ছে যে প্রো কথাটা এসেছিল আমাদের বিফোর থেকে, আর ক্যারিওর কথাটা এসছে আমাদের ক্যারিয়ান অর্থাৎ নিউক্লিয়াস থেকে। সো প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে বিফোর নিউক্লিয়াস অর বিফোর ট্রু নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াস হওয়ার আগে যে সমস্ত সেল আমরা দেখতে পাই নিউক্লিয়াস নেই, সেগুলো সবই আমাদের কাছে হচ্ছে প্রোক্যারিওটিক সেল। এবার এটা হচ্ছে প্রিমিটিভ ফর্ম অফ সেল। ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কিয়ার মধ্যেই আমরা এটা মেলে দেখি। ওকে, নাও এবার কিছু কিছু ইম্পর্টেন্ট ফিচার্স আমি তোমাদের বলবো প্রোক্যারিওটিক সেল সম্পর্কে, আর সেটা সম্বন্ধে একটু ডেসক্রাইবও করব। নো ট্রু, এক নম্বর ফিচার, নো ট্রু নিউক্লিয়াস। ওকে, বেসিক্যালি এদের যে জেনেটিক মেটেরিয়ালটা থাকে সেটা কোনোভাবেই একটা মেমব্রেন বাউন্ড অর্গানেলের মধ্যে সীমাবদ্ধ থাকে না বা মেমব্রেন বাউন্ড অর্গানেলের মধ্যে দেখা যায় না। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা কি দেখে থাকি, নিউক্লিয়াস যেটা কিনা একটা মেমব্রেন বাউন্ড অর্গানেল, তার মধ্যে আমাদের ক্রোমোজোমটা থেকে থাকে বা জেনেটিক মেটেরিয়াল থেকে থাকে। বাট ইন কেস অফ প্রোক্যারিওটস দেয়ার ইজ নো মেমব্রেন বাউন্ড অর্গানেল দ্যাট কন্টেন্স ইটস জেনেটিক মেটেরিয়াল। এবার এদের যে জেনেটিক মেটেরিয়ালটা সেটা একটা স্ট্রাকচার ফর্ম করে সেলের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে, ঠিক আছে? সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, নিউক্লিয়য়েড। তাহলে আমরা এদের যে জেনেটিক মেটেরিয়ালটাকে দেখি সেটাকে আমরা কি হিসেবে দেখি, নিউক্লিয়য়েড। ওকে, নাও another interesting thing that is আমরা প্রোক্যারিওটিক সেলে মেনলি দেখতে পাই হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যাট দেয়ার জেনেটিক মেটেরিয়াল। বাট এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সেটা কিন্তু সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ হয়। ওকে, তো আরেকটা পয়েন্ট কি, এদের জেনেটিক মেটেরিয়ালটা হচ্ছে কি সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এই ডিএস কতটার মানে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড। আচ্ছা এটা হচ্ছে আমাদের ধরো একটা স্ট্র্যান্ড। ওকে, এবার যখন এটার সাথে আরেকটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড জুড়ে যায় সেটাকে আমরা বলি যে ডাবল স্ট্র্যান্ডেড। আশা করি তোমরা ডিএনএ আরএনএ সম্পর্কে জানো। ডিএনএ ইউজুয়ালি হয়ে থাকে ডাবল স্ট্র্যান্ডেড আর আরএনএ ইউজুয়ালি হয়ে থাকে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ডেড। ওকে, এবার পরের পয়েন্ট আমি তোমাদের বলছি, আবার আশা করছি এইটুকু তোমাদের ক্লিয়ার। ওকে, এবার আমরা দেখে নেবো এদের যে সেলের যে সাইজটা হয় সেটা কিভাবে ভ্যারি করে। আচ্ছা, একটা যেহেতু প্রধানত আদি কোষ বা আমরা দেখি ব্যাকটেরিয়া বা আমাদের আর্কিয়ার মধ্যে, আর এদের যে সাইজটা সেটা ভ্যারি করে হচ্ছে 0.1 মাইক্রোমিটার টু 5 মাইক্রোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে এদের সাইজ অ্যান্ড ইট ইজ মাচ স্মলার দ্যান eukaryotic cell. Okay,
থার্ডলি আমরা জেনে নেব এদের সেল মেমব্রেন সম্পর্কে। সেল মেমব্রেন ইউজুয়ালি তৈরি হয় ফসফোলিপিড দিয়ে। তো অবভিয়াসলি এদের সেল মেমব্রেনে আমরা দেখতে পাই ফসফোলিপিড, মানে কি লিপিডের সাথে যখন ফসফেট অ্যাটাচ হয় তখন তৈরি হচ্ছে আমাদের ফসফোলিপিড। এবার এই যে সেল মেমব্রেন এ কি করে, এটা কন্ট্রোল করে সাবস্টেন্সের কন্ট্রোল করে সাবস্ট্রেট যেগুলো ঢুকবে বা সাবস্টেন্স যেগুলো আসবে বা যাবে সেগুলোর মুভমেন্টকে। ওকে, সো কন্ট্রোল মুভমেন্ট অফ সাবস্টেন্স that goes in or out the cell. ওকে, তো এইটা হচ্ছে আপাতত আমাদের সেল মেমব্রেন সম্পর্কে আমরা জানলাম। এরপরের পয়েন্ট হচ্ছে আমাদের সেল ওয়াল। ওকে, goes into or out of the cell. আমি এটা মুছলাম, আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। আর আমরা দেখব হচ্ছে নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ সেল ওয়াল। তো সেল ওয়াল আমরা প্রোক্যারিওটিক সেলে দেখতে পাই, সেল ওয়াল আমরা ইউক্যারিওটিক সেলেও দেখতে পাই, কিন্তু মেইনলি আমরা দেখি প্ল্যান্টসের ক্ষেত্রে, রাইট? এবার ব্যাপারটা হচ্ছে এই যে আমরা ফাঙ্গির ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই ফাঙ্গিতে থাকে হচ্ছে কাইটিন, ফাঙ্গাল সেল ওয়ালে। আর এইখানে যে সেল ওয়াল তৈরি হয় সেটা বেসিক্যালি মানে আমাদের সেল ওয়াল কি কাজে লাগে, মেনলি আমাদের না অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক সেলের, মেনলি প্রোটেক্টস the cell. Second, it is made up of peptidoglycan. এই সেল ওয়ালের পেপটাইডোগ্লাইকানের মধ্যে আমরা দুটো অ্যামাইনো সুগার দেখতে পাই, একটা নাম হচ্ছে ন্যাম আর একটা নাম হচ্ছে ন্যাগ, মানে এগুলো শর্ট ফর্ম। ন্যামের ফুল ফর্ম হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আর ন্যাগের ফুল ফর্ম হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজামিন। ওকে, নাও দ্য নেক্সট পয়েন্ট ইজ সাইটোপ্লাজম। আচ্ছা, এই যে সাইটোপ্লাজম এটা প্রত্যেকটা সেলের মধ্যেই থাকে। সাইটো কথাটার মানে হচ্ছে সেল, প্লাজম কথাটা হচ্ছে দ্য জেলি লাইক সারফেস অফ দ্য সেল, বা আমরা যেটাকে বলি ধাত্র, ম্যাট্রিক্স। ওকে, তো বেসিক্যালি সাইটো ইজ সেল আর প্লাজম বেসিক্যালি ম্যাট্রিক্স or jelly like substance. আচ্ছা, এই যে সাইটোপ্লাজমে বললাম যে জেলি লাইক সাবস্টেন্স অ্যান্ড অল, এবার একটা ব্যাপার কি এখানে কি হয়, কেন সাইটোপ্লাজমের কথাটা তুললাম। সাইটোপ্লাজমে সেলের যাবতীয় যা রিয়াকশন, যেহেতু প্রোক্যারিওটিক সেলে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে না, সেই জন্য সেলের যাবতীয় যা বায়োকেমিক্যাল রিয়াকশনস হোক বা আমাদের মলিকুলার যে রিয়াকশনসগুলো থেকে থাকে বা মলিকুলার যে আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন যেসব কিছু দেখতে পাই সেগুলো এদের ক্ষেত্রে সাইটোপ্লাজমেই হয়, যেটা কিনা ইউক্যারিওটিক সেলে রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন হয় আমাদের নিউক্লিয়াসের মধ্যে আর ট্রান্সলেশন হয় নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে। ওকে, কিন্তু প্রোক্যারিওটিক সেলে এই তিনটি ফেনোমেনাই আমরা দেখতে পাই হচ্ছে সাইটোপ্লাজমে। নাও নেক্সট পয়েন্ট ইজ রাইবোজোম। ওয়েট, আমি এখানটা মুছে দিয়ে লিখছি। এই যে রাইবোজোম, আমরা প্রোক্যারিওটিক সেলে যে রাইবোজোম দেখি তা মেনলি 70s। ওকে, এই 70s কে আমরা দুভাগে ভাগ করি, একটা হয় লার্জ সাব ইউনিট, একটা হচ্ছে স্মল সাব ইউনিট। লার্জ সাব ইউনিট হচ্ছে আমাদের 50s, আরেকটা হচ্ছে আমাদের 30s, স্মল সাব ইউনিট। ওকে, এই যে লার্জ সাব ইউনিট আর স্মল সাব ইউনিট এই দুটো
মিলে 80s তো তৈরি করতে পারতো, কিন্তু কেন 70s তৈরি করছে? তার কারণ হচ্ছে, যদি এইটা আমার লার্জ সাব ইউনিট হয় আর এটা আমার স্মল সাব ইউনিট হয়, এটা যদি 50 হয় আর এটা 30 হয়, আমি যদি জিনিসটাকে এইভাবে দেখি দেন ইট ইজ 80, রাইট? কিন্তু যে মোমেন্টে আমি জিনিসটাকে কোপ করাচ্ছি একে অপর, মানে কি ওটা ঢাকনার মতো এসে বসে যাচ্ছে, ফলে কি এই যে অংশটা এটা আর ক্যালকুলেট হচ্ছে না, ফলে এই 50-30-র মধ্যে এইটা যদি এইভাবে আমি ক্যালকুলেট করতাম তাহলে হতো আমার 80, কিন্তু জিনিসটা এইরকম হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ 70। ওকে, 70s। নাও এই যে রাইবোজোমে হয়টা কি? রাইবোজোমে হয় মেনলি প্রোটিন সিনথেসিস, বা রাইবোজোমের সাহায্যে সেলে প্রোটিন সিনথেসিস হয়ে থাকে। ওকে, অর্থাৎ কি? ট্রান্সলেশন। এবার আমি একটু মুছে দিয়ে নেক্সট পয়েন্টগুলো লিখছি। আচ্ছা, তো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের প্লাজমিড। প্লাজমিড বেসিক্যালি কি? স্মল ডিএনএ, বাট দ্যাট ইজ নট পার্ট অফ দ্য ক্রোমোজোম। হ্যাঁ, সার্কুলার অবশ্যই। And this is not part of the chromosome, right? So এই যে প্লাজমিড, এটাকে আমরা আরেকটা নামেও ডেকে থাকি, সেটা হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। তাহলে কি আমরা এটাকে আরেকটা কি বলে থাকি? এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, রাইট? এবার এই যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, এই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ এর মধ্যে এমন অনেক ফিচার্স থাকে যেটা একটা ব্যাকটেরিয়াকে অনেকভাবে হেল্প করে। যেমন এই যে আফটার অল এটা ডিএনএ, তার মানে এটার মধ্যে নিশ্চয়ই কিছু জিন ক্যারি হচ্ছে যেটা কোনো না কোনো রকমের প্রোটিন ফর্ম করবে। সিমিলারলি একটা ফাংশন দেখা যায়, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে এরা এমন কোনো জিন এক্সপ্রেস করায় যেটার মধ্যে কোনো একটা ব্যাকটেরিয়াতে পার্টিকুলার কোনো অ্যান্টিবায়োটিক বা মাল্টিপল অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স গড়ে ওঠে। মানে কি? ধরো তুমি ওই কোনো একটা ব্যাকটেরিয়াল কালচার গ্রো করালে এবং তাতে কোনো একটি অ্যান্টিবায়োটিক দিলে, বাট তুমি দেখছো ব্যাকটেরিয়াগুলো মরছে না, সেক্ষেত্রে দেখা যেতে পারে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে থাকা এই যে প্লাজমিড, এই প্লাজমিডের মধ্যে এমন কোনো জিন লুকিয়ে আছে যেটা এক্সপ্রেশনের জন্য সে ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এর মধ্যে আমরা কি দেখতে পেতে পারি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এরা প্রোভাইড করে, আর অনেক ক্ষেত্রে কিছু নতুন বা অন্য রকমের মেটাবলিক ফাংশনস। ওকে, এটা হচ্ছে আমাদের প্লাজমিডের কাজ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা জানবো হচ্ছে সারফেস স্ট্রাকচার। মানে কি? এই যে আমাদের সেলের যে সারফেসটা, সেই সারফেসে ব্যাকটেরিয়াল সেলে আমরা অনেক ধরনের স্ট্রাকচার দেখতে পাই। সেই স্ট্রাকচারগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেবো। আমি একটু বোর্ডটা মুছে দিই, তাহলে তোমাদের বোঝাতে আমাদের সুবিধা হবে। ওকে, আশা করি এতটা বোঝা গেছে। আমি একটু মুছে দিচ্ছি। ওকে, so now surface structure number 8। ফার্স্ট যেটা আসছে এর মধ্যে সেটা হচ্ছে আমাদের ক্যাপসুল। ক্যাপসুল নামটা শুনলেই আমাদের মধ্যে একটা আসে না, যে একটা কিছু মানে ঘেরা কিছু। সিমিলারলি এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার, ঠিক আছে, যেটা সেল মানে ব্যাকটেরিয়াল সেলের আউটার লেয়ার, যেটা একটা কভারিং দেয়, যেটা অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়াকে অনেক রকম মানে হার্শ এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এটাকে বলতে পারি যে আউটার লেয়ার, outer layer বা outer covering present in some bacterial cell that protects them
in harsh environment. ওকে, নাও এই যে ক্যাপসুল তো হয়ে গেল, এবার আমরা দেখব হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা হচ্ছে ব্যাকটেরিয়ার এমন একটা স্ট্রাকচার যেটা ব্যাকটেরিয়াকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হেল্প করে, মানে কি এটা ব্যাকটেরিয়াল মুভমেন্টে হেল্প করে। ওকে, তাহলে ফ্ল্যাজেলা আমাদের কি করছে, হেল্পস ইন ব্যাকটেরিয়াল মুভমেন্ট হলো। আর থার্ড সেটা হচ্ছে পিলি বা ফিমব্রি। এটা বেসিক্যালি না ব্যাকটেরিয়াকে কোথাও অ্যাটাচ হতে হেল্প করে বা কনজুগেশনে। ব্যাকটেরিয়ার এই যে আমরা যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ দেখতে পাই না, সেটা অনেক সময় একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে কনজুগেশনের মাধ্যমে ট্রান্সফার হয়। ঠিক আছে, সেটা একটা আলাদা ফেনোমেনা, সেটা ডিটেলসে তোমাদের আমি পরে পড়াবো, এটা এর মধ্যে পড়ছে না। বাট তোমরা এটুকু জেনে রাখো, এই পিলি বা ফিমব্রি বেসিক্যালি এই কনজুগেশনে আর ব্যাকটেরিয়াকে বা ব্যাকটেরিয়া সেলকে কোথাও অ্যাটাচ করতে হেল্প করে। তাহলে পিলি বা ফিমব্রি কি করছে, হেল্পস ইন অ্যাটাচমেন্ট। ওকে, আই হোপ এতটা অবধি তোমাদের ক্লিয়ার। এটা আমরা প্রোক্যারিওটিক সেল সম্পর্কে অনেকটা পড়ে নিলাম, এবার আমরা পরে ইউক্যারিওটিক সেল সম্পর্কে পড়বো এবং আস্তে আস্তে আমরা জেনে নেবো হচ্ছে সমস্ত সেলুলার অর্গানেল সম্পর্কে ইন ডিটেল। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর যদি এই ক্লাসেও কোনো পয়েন্ট কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে দেন ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও, আই উইল বি দেয়ার। আর অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আগের ক্লাসের মতো আমি এই ক্লাসে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম, সেটা হচ্ছে যখন আমি পড়াচ্ছিলাম তখন আমি একটা পয়েন্ট বলেছিলাম, সেটা হচ্ছে সেল ওয়াল। তো সেল ওয়ালে আমি বলেছিলাম যে পেপটাইডোগ্লাইকান থাকে। তো পেপটাইডোগ্লাইকানের মধ্যে আমি কোন অ্যামাইনো সুগারগুলোর নাম বলেছিলাম। এবার সেই নামগুলো অবভিয়াসলি শর্ট ফর্মগুলোই আমি লিখেছিলাম, তো অবভিয়াসলি তোমরা শর্ট ফর্মগুলো লিখবে, তাহলেই হবে। এটা হচ্ছে তোমাদের আজকের ক্লাসে প্রশ্ন। ঠিক আছে, আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। আর অবশ্যই বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব মানে শেয়ার করো, আর অবভিয়াসলি ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।